শুধু জিপিএ 5 নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে গুণগত কারিগরি শিক্ষার জন্য কারিকুলাম তৈরি করবে সরকার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ অংশীদার ফোরামের শিক্ষা সহায়তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় ভাষা শেখাকে বাধ্যতামূলক করছে সরকার। চীনের মতো কারিগরি ও মানসম্মত শিক্ষায় গুরুত্ব দেয়া হবে। বিপুল পরিমাণ জনসম্পদকে প্রকৃত শিক্ষা দিতে প্রথমে শিক্ষকদের চীনের সঙ্গে যৌথভাবে আধুনিক শিক্ষাদানের প্রশিক্ষণ দেয়া হবে। চীন বর্তমানে 16,000 শিক্ষার্থী আছে জানিয়ে মিলন বলেন, আরও অনেক শিক্ষার্থী চীনে যাবে। চায়না ভাষা শিখতে বেশ কিছু কার্যক্রম শুরু করেছে সরকার। This time, our Honorable Prime Minister, he allowed us to take as much as 5% of our GDP in the education sector. So it is our good luck. We need the proper education and skill development, and that can move our country in forward. সরকার পরিচালনা এবং দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সারা দেশের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ 2 নেতা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর দলের এবারের যুদ্ধ হলো জনসাধারণের কাছে করা প্রতিজ্ঞাগুলোর বাস্তবায়ন। আমরা বলি বর্তমান সরকার বিএনপির সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপির সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু কথা বলার সুযোগ বন্ধ হবে না। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিনব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন। কিন্তু এরকম পরিস্থিতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যা সহ সম্ভাব্য পুশিন পরিস্থিতির প্রতি নজর রাখবে জামাত। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে গাজীপুরে একই পরিবারের 5 জন হত্যা সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাপানে 8 দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের সময় সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পর্কে জানান বিরোধী দলীয় নেতা। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামাত আমির। এখানে হলো 5 জন, তারপরে আরো কোন জায়গায় জানি এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার, সেটাই আমরা চাই। এছাড়া সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন না করা হয় সে বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার।
বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সংক্রমণ কমলেও কাটছে না শঙ্কা, বরং হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চিকিৎসকরা বলছেন, হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুরা সহজেই অ্যাডিনোভাইরাস, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এসব ক্ষেত্রে অনেক সময় কাজ করছে না অ্যান্টিবায়োটিক। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। হামের সংক্রমণ শেষে যখন সুস্থ হওয়ার কথা, ঠিক তখনই শুরু হচ্ছে নতুন লড়াই। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রভাবে সংক্রমণের হার কিছুটা কমলেও পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী 3 থেকে 6 মাস শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় থাকে। আর এই সুযোগেই হানা দিচ্ছে প্রাণঘাতী অ্যাডিনোভাইরাস, সাথে নিউমোনিয়া আর ডায়রিয়া পরিস্থিতিকে করছে আরও নাজুক। হ্যাঁ, সাধারণ নিউমোনিয়ার চেয়ে দেখা যাচ্ছে পোস্ট মিজল যে নিউমোনিয়াগুলো হচ্ছে এর জটিলতা অনেক বেশি, এবং আমরা কিন্তু এখানে অর্গানিজম কিন্তু খুব বেশি আইডেন্টিফাই করতে পারতেছি না, এবং অ্যান্টিবায়োটিকও খুব ভালো কাজ করতেছে না, ভ্যাকসিনও কিন্তু নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি, একটা ভাইরাস পাচ্ছি, সেটা হলো অ্যাডেনোভাইরাস এবং বোকা ভাইরাস, মেইনলি অ্যাডেনোভাইরাসটা পাচ্ছি। এই অ্যাডেনোভাইরাসের যে নিউমোনিয়াগুলি, এইগুলি কিন্তু মানে জটিলতা খুব বেশি দেখা দিচ্ছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রায় 18% শিশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে। তাদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিও বেশি রয়েছে। ভ্যাকসিনের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা খুব রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট কিন্তু ভ্যাকসিন দিয়ে এটা পূরণ করে ফেলছে, এবং ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের নতুন আক্রান্তের হার কমে গেছে, এবং পরবর্তী যেহেতু আক্রান্তের হার কমে গেছে, জটিলতাও কমে যাবে, বা নিউমোনিয়াও কমে যাবে, অন্য সমস্যাও কমে যাবে। বিশেষজ্ঞদের মতে, কেবল টিকার ঘাটতি নয়, শিশুদের সঠিক সময়ে ভিটামিন এ না পাওয়া এবং মাতৃদুগ্ধ খাওয়ানোয় অনীহার কারণে অপুষ্টির হার বাড়ছে, যা শিশুদের শারীরিক সক্ষমতা কমিয়ে দিচ্ছে আশঙ্কাজনকভাবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি, এরপর উকি দেয়া রোদ, তবুও হাওড়াঞ্চলে কৃষক কৃষানির হাহাকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে জলমগ্ন জমিতে ভেসে উঠেছে দগদগে ঘা। নতুন করে বেড়েছে গোখাদ্য সংকট। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে নির্বিকার কৃষক। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনো জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী স্বপ্নগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবুও কৃষকের প্রাণান্ত চেষ্টা, কিভাবে দুর্দশা মারিয়ে সচল রাখা যায় জীবনের চাকা। টানা বৃষ্টির পর বেশ কয়েকদিন রোদের দেখা মিললেও তা অপর্যাপ্ত। তবুও অতি কষ্টে পানির নিচে তলিয়ে যাওয়া ধান তুলে খলায় শুকাতে ব্যস্ত চাষিরা। কৃষকের নতুন চিন্তার বিষয় গোখাদ্য সংকট। মানুষের যে চাল এখন খাইতে পারবো একটা মন, কিন্তু গরু তো আর খাইতে পারতো না। হয়েছি কেন 4-5 কাজ জমি হয়েছিলাম নিচে গিয়ে, এখন মনে করেন ওই মানুষের জমিন খাইটা তুলেরাম। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না মৌলভীবাজারের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4200 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। অতিবৃষ্টি ও ঢলের পানিতে নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বোরাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এই যারা ক্ষতিগ্রস্ত, আমরা এই ক্ষতিগ্রস্ত বলতে এখানে যেটা মনে করি, যারা বর্গা দিচ্ছে তারা না, যারা বর্গা নিচ্ছে সে তো বছর নিচ্ছে নগদ টাকা দিয়া, এবং আবার চাষও করছে, চাষের জন্য ইনভেস্ট করছে, সে তারা পাবে। আর যারা কৃষক অল্প জমি আছে, নিজের জমি নিজে চাষ করছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটো শ্রেণী পাবে। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10 দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সংস্কার ইস্যুতে দাবি আদায়ে রাজপথেই এখন শেষ জায়গা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শনিবার রাজধানীর একটি হোটেলে সংস্কার নিয়ে আলোচনার আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কার মেনে নিলেও জয়লাভের পর তার আগের অবস্থান থেকে তারা সরে এসেছেন। খুব স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। নোট অফ ডিসেন্ট
আপনার যে কোনো সিদ্ধান্তে একটা রেকর্ডের জন্য রাখা হয়। তো এই কারণে কিন্তু আমরা তখন সাইন করি নাই, এটার লিগ্যাল ভিত্তি চাইছি। তো এখন তো গণভোট যখন হয়েছে, গণভোটই আসলে রিয়েল ম্যান্ডেট।